যদি এ প্লাস না আসে, শুধুমাত্র এ আসে, এই 5টা সাবজেক্টের তোমার কাভার দিতে পারবে হায়ার ম্যাথ। এটা হবে ডিভাইডেশন। এর ভেতরে এমসিকিউ 25। এই পরিমাণ এখন কন্টেন্ট আছে, পোলাবেন চাইলে ভালো একটা প্রিপারেশন নিতে পারে। তো বোর্ড চায় এখন একটু কঠিন প্রশ্ন করবে, এন্ড অনেকে আছে শুধুমাত্র বোর্ড প্রশ্ন সলভ করেই চলে যায়। আসসালামু আলাইকুম, এসএসএ 26। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম মোহাম্মদ রায়হান রাব্বি, আমি তোমাদের হায়ার ম্যাথ টিচার বন্ধু একাডেমি থেকে। তো আজকে আমরা হায়ার ম্যাথের সম্পূর্ণ সিলেবাস একদম অ্যানালাইজ করব প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং তোমাদেরকে তার পাশাপাশি আমরা সাজেশনও দেব, যেই সাজেশন আশা করি 100% তোমাদের কমন আসবে। অ্যান্ড হায়ার ম্যাথের যত সমস্যা এটা আমরা আস্তে আস্তে সমাধান করব। তো প্রথমে চলে আসো হায়ার ম্যাথের মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে। তো তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনের আগে আমি বলতে চাইতেছি তোমাদের হায়ার ম্যাথ পড়ার যে বেনিফিটটা। অনেকে আছে হায়ার ম্যাথ যে এটা বেশি আমাদের সবার তো এটা অপশনাল সাবজেক্ট। তো অপশনাল সাবজেক্ট হিসেবে এটারে সবাই কী করে এটারে একটু দূরে রাখতে চায়, যে এটা অপশনাল সাবজেক্ট, এটা আমরা পরে পড়বো। তো মানে এটারে চাওয়ায় সবাই একটু দূরে রাখার জন্য হায়ার ম্যাথের একটু গুরুত্ব দিতে চায় না অনেকে। আবার অনেকে আছে হায়ার ম্যাথ সবার আগে পড়ে। তো হায়ার ম্যাথের যে বেনিফিটটা এটা আজকে আমি তোমাদেরকে বলবো। তোমাদের যে জিপিএ ক্যালকুলেশনটা এটা হয়তো তোমরা অনেকে জানো, যারা জানো না তারা ইউটিউবে সার্চ দিয়ে একটু দেখে নিও। অ্যান্ড যারা জিপি ক্যালকুলেশনটা জানো তাদের জন্য বলতেছি যে হায়ার ম্যাথ যে সাবজেক্টটা, এটাতে যদি তোমার এ প্লাস থাকে, এই সাবজেক্টে এ প্লাস থাকার ফলে তুমি বাংলা, তোমার যখন বোর্ডের মধ্যে কাউন্ট করা হবে জিপিএটা, তখন তোমার বাংলা বাংলা প্রথম ও দ্বিতীয় এই দুটোটা একসাথেও যদি তোমার এ প্লাস না আসে, বোর্ডের মধ্যে বোর্ড পরীক্ষা যদি তোমার বাংলা প্রথম দ্বিতীয় একসাথে যদি এ প্লাস না আসে, এ গ্রেডও আসে, এবং তার সাথে যদি ইংরেজি, এই ইংরেজি প্রথম দ্বিতীয় এই দুটোটার ভিতরেও যদি এ প্লাস না আসে, যদি শুধুমাত্র এ গ্রেড আসে দুটোটার মধ্যে, শুধুমাত্র যদি এ গ্রেড আসে, এবং তার পাশাপাশি আরও একটা সাবজেক্ট ধরতে পারো, তোমার সায়েন্সের সাবজেক্টের মধ্যে একটা থাকতে পারে, যেরকম যে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে কোনো একটা ভিতরে, বা অন্য যে কোনো একটা সাবজেক্টে, যেমন ধরে নিলাম আমি ফিজিক্সের মধ্যে, ফিজিক্সের মধ্যেও যদি তোমার এ প্লাস না থাকে, এর বদলে তোমার যদি এ আসে শুধুমাত্র এ গ্রেড, এই 5টা সাবজেক্ট এখানে মোট মিলে হইতেছে তোমার এই 5টা সাবজেক্টের ভিতরে যদি এ প্লাস না আসে, শুধুমাত্র এ আসে, এই 5টা সাবজেক্টের তোমার কাভার দিতে পারবে হায়ার ম্যাথ। কারণ তোমার হায়ার ম্যাথের ভিতরে যদি তুমি এ প্লাস পাও, তাহলে ওইটার ভিতরে তোমার 3 গ্রেড গণা হবে। এই 3 গ্রেডটা তোমার এখানে 1 পয়েন্ট যাবে, ওইখানে 1 পয়েন্ট যাবে, ওইখানে 1 পয়েন্ট যাবে, এই 3 জায়গায় যাইয়া তোমার ব্যাকআপ দিবে। তো তুমি মোট মিলে 5টা সাবজেক্ট ছাড়তে পারতেছো। এটার জন্য আমি ছাড়তে বলতেছি না, আমাদের অ্যাম্বিশন যখন থাকবে 100%, 100-এ 100 তোলার, তো তখন আমাদের একটা অ্যাম্বিশন থাকে যে সবগুলোর ভেতরে আমরা এ প্লাস পাওয়ার জন্য। কিন্তু তার বলে আমরা যেন হায়ার ম্যাথটাকে একটু দূরে না সরাই রাখি, হায়ার ম্যাথটাকে যেন আমরা আহ, কম গুরুত্ব না দিই। হায়ার ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ হায়ার ম্যাথ তোমার সবগুলোতে ব্যাকআপ দিতে পারতেছে, এবং তার পাশাপাশি যেহেতু এটা একটা ম্যাথ বেসড সাবজেক্ট, তো এই ম্যাথ বেসড সাবজেক্ট হওয়ার কারণে তুমি চাইলেই এটার ভিতরে নাম্বার খুব ইজিলি তুলতে পারতেছো, এবং তোমার নাম্বার ইজিলি তুমি বাড়াইতে পারতেছো। তো এই হায়ার ম্যাথে তুমি কোন কোন জায়গায় যে ব্যাকআপ দিতেছে এটা আমি প্রথমে দেখাই নিলাম। তো আশা করি তোমরা এরপরে থেকে যে হায়ার ম্যাথ সাবজেক্টটা আর আন্ডার এস্টিমেট তো অ্যাটলিস্ট করবা নাই। তো চলো আমরা তারপরে মার্কস ডিস্ট্রিবিউশনে চলে যাই। আমাদের মার্কের মধ্যে যদি যখন আমরা চলে যাবো, তখন তোমরা দেখবা যে তোমাদের প্রায় কয়েকটা বিভাগ থাকে। এই বিভাগের মধ্যে তোমাদের আছে প্রায় 3টা বিভাগ। প্রথমে হইতেছে ক বিভাগ, তারপরে থাকতেছে খ বিভাগ, এবং সবার শেষে আসতেছে আমাদের গ বিভাগ। এই গ বিভাগটা হইতেছে আমাদের তোমাদের ওই যে সম্ভাবনা এবং ওই টাইপের সম্ভাবনা এবং ত্রিকোণমিতিক অনুপাত এইটা। আর খ বিভাগটা হইতেছে তোমার, ক বিভাগটা হইতেছে বীজগণিতের কাছে, খ বিভাগটা হচ্ছে তোমাদের জ্যামিতিক। তো এর ভিতরে আমি তোমাদের বইটারে যদি দেখাই, এখানে আমার কাছে বই আছে। তো এখান থেকে তুমি দেখবা যে তোমাদের বীজগাণিতিক রাশি মানে ক বিভাগের ভিতরে তোমার যে চ্যাপ্টারগুলো আছে, মানে তোমাদের মোট চ্যাপ্টার আছে যে দ্বিতীয় অধ্যায় আছে, তারপরে আছে তোমাদের সপ্তম অধ্যায়, তারপরে আছে তোমাদের অষ্টম অধ্যায়। যদিও অষ্টম অধ্যায়টা এটা মনে রেখো, তোমাদের যে অষ্টম অধ্যায় ওইটার আসতে হবে শুধুমাত্র 8.2 অ্যান্ড 8.3,
আংশিকভাবে দিছে, যেহেতু অধ্যায়টা একটু বড়, অ্যান্ড আংশিকভাবে দিছে। অ্যান্ড ত্রিকোণমিতিক অনুপাত, এটা ত্রিকোণমিতিকটা। অ্যান্ড তারপরে আছে তোমাদের 9 যেটা লগারিদম, তারপরে আছে 10 তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি, সরি দ্বিপদী বিস্তৃতি, অ্যান্ড 11 স্থানাঙ্ক জ্যামিতি। তারপরে আছে তোমাদের 12 যে ভেক্টর, তারপরে আছে তোমাদের 14, তোমাদের 13 বাদ দিয়ে দিছে ঘন জ্যামিতি, 14 আছে সম্ভাবনা। তো এই চ্যাপ্টারগুলো তোমাদের আছে। এরপরে এর পাশাপাশি যদি আমরা বিভাগ ওয়াইজ ভাগ করি এগুলারে, যেহেতু এটা বীজগণিত, বীজগণিতিক বীজগণিতিক বিভাগ, এটা হচ্ছে তোমাদের জ্যামিতিক বিভাগ, জ্যামিতিক, এবং এটা হচ্ছে সবার শেষে তোমাদের ত্রিকোণমিতিক। তোমাদের ত্রিকোণমিতিক যে এই তিনটা বিভাগ, অ্যান্ড এগুলোর মধ্যে থেকে তোমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা হইব, ওইটার ভিতরে তোমাদের মোট মার্কস হইতাছে কই লিখমু, আচ্ছা আমি আগে চ্যাপ্টারগুলো দেখি। তোমাদের এই বীজগণিতিকের মধ্যে আছে তোমাদের প্রথমত চ্যাপ্টার 2, প্রথমত দ্বিতীয় চ্যাপ্টারটা আছে, দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি হওয়ার পরে আমি এটা এই জায়গায় রাখি, ডিস্টার্ব করতেছে। তারপরে দ্বিতীয়র পরে আছে তোমাদের যে সপ্তম, সপ্তম হচ্ছে তোমাদের যেই অসীম দ্বারা, সরি হায়ার ম্যাথের মধ্যে তোমাদের হচ্ছে অসীম দ্বারা, জেনারেল ম্যাথের মধ্যে হচ্ছে তোমাদের সসীম দ্বারা। তো দুটোটাই ধারা, দুইটা বিভাগ দুই জায়গায় দিছে। তোমাদের জেনারেল ম্যাথের মধ্যে দিছে সসীম দ্বারা, অ্যান্ড হায়ার ম্যাথের মধ্যে দিছে অসীম দ্বারা। তারপরে আছে তোমাদের এই দুইটার পরে গেল তোমাদের এই 8 নাম্বার চ্যাপ্টার পরে, তারপর আছে 9 নাম্বার, মানে তোমাদের লগারিদম চ্যাপ্টারটা খুবই ইজি একটা চ্যাপ্টার, জাস্ট কয়েকটা ম্যাথ করলে পারা যায়। তারপরে হয়েছে তোমাদের দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি, যে চ্যাপ্টারটা ওইটা। তারপর হচ্ছে তোমাদের জ্যামিতিকের মধ্যে শুধুমাত্র দুইটাই আছে। 1 নম্বরে তো স্থানাঙ্কের জ্যামিতি আছেই, 2 নম্বরে আছে তোমাদের ভেক্টর। অ্যান্ড যখন তোমরা ত্রিকোণমিতিতে যাইবা, তারপরে তখন পাইবা ত্রিকোণমিতিকে, তো ত্রিকোণমিতির নিজস্ব চ্যাপ্টার অবশ্যই থাকবো অষ্টম, এটা ভিতরে অবশ্যই আংশিক, এটা অবশ্যই আংশিক পাইতেছে অষ্টম চ্যাপ্টারের সাথে সাথে। তারপরে তোমরা আবার পাইবা চতুর্থম চ্যাপ্টার, যেটা হচ্ছে তোমাদের মানে একেবারে বিপদের বন্ধু বললে চলে, ওইটা হচ্ছে তোমাদের সম্ভাবনা। তো এই চ্যাপ্টারগুলো আছে, আমি যদি মার্ক করি, আমি দ্বিতীয় চ্যাপ্টার অলরেডি অ্যাড করছি, সপ্তম আসছে, অষ্টম আসছে, কি অষ্টম আসছে আংশিক, হ্যাঁ আসছে, নবম আসছে, দশম আসছে, 11, 12, 13 সবগুলো চলে আসছে। তো এর ভিতরে তোমাদের যে মার্ক, ওই মার্কসটা হবে তোমাদের 100। এই 100-র ভিতরে তোমাদের কয়েকটা ডিভাইড থাকবে, যেমন প্রথম ডিভাইডটা হবে তোমাদের ব্যবহারিকের মধ্যে পাওয়া যাবে তোমরা 25, এটা আমরা আলাদা করে দিই 25, ব্যবহারিকের মধ্যে 25 পাওয়ার পরে তারপরে তোমাদের তাত্ত্বিক, যেটা তোমরা নিজেদের কষ্টে থেকে পাইবা, ওইটা হলো তোমাদের 75 নাম্বার। এই 75 ভিতরে আবার আমরা কিছু ডিভাইডেশন পাই, এটার মধ্যে 3টা হবে ডিভাইডেশন। এর ভিতরে এমসিকিউ 25, এখানে তোমার 25টাই থাকবে, অ্যান্ড 25টা থেকে তুমি 25টাই অ্যান্সার করতে হবে, অ্যান্ড তুমি তারপরে যত পাও এটা তোমার উপরে। অ্যান্ড এই এমসিকিউগুলো তোমরা অনেকেই, মানে বেশিরভাগ স্টুডেন্ট 25টার ভেতরে 25 মিনিট যে দেয়, এই 25 মিনিট 25টা তাক দূরের কথা 10টাও বেশিরভাগ মানুষে দেখাইতে পারো না। কারণ ম্যাথ তোমরা মনে করো বড় বড় ম্যাথ, কিন্তু বিশ্বাস করো তোমার হাতে যে ক্যালকুলেটরটা আছে, তোমার ঘরে যে ক্যালকুলেটরটা আছে, এটা যদি তুমি ঠিকভাবে ব্যবহার করতে পারো, এই 25টা সলভ করতে ম্যাক্সিমাম তোমার 15 মিনিট লাগার কথা ক্যালকুলেটর দিয়ে। আমি আমার পরীক্ষা 25টার মধ্যে থেকে প্রায় 22টা ক্যালকুলেটর দিয়ে সলভ করছিলাম, অ্যান্ড বাকি 3টা থেকে এরকম হয় যে একটা মুখস্থ টাইপের দেওয়া দেয়, কোনো সংজ্ঞা বা ওই টাইপের কোনো কিছু থেকে দেওয়া দেয়, অ্যান্ড বাকি একটা দুইটা একটু টিপিক্যাল অঙ্ক দিব, ওইগুলো তোমার টাইম ওয়েস্ট করবো। এটা তুমি আগে আইডেন্টিফাই করতে হবে এবং ওইগুলো রাইখা দিতে হইব, শেষের দিকে করতে হইব। এইগুলো নিয়ে আটকা থাকলে পরে দিয়ে তুমি আলো যাবা। এই জন্য তোমরা যারা ক্যালকুলেটর হ্যাক্স জানো না, ক্যালকুলেটর হ্যাক্স এইভাবে শেখাবো যে তুমি বলতে পারবা না। ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে এভাবে শেখাবো যে তুমি কোনো বোর্ড এইভাবে আসবে যে তুমি 25টা থেকে 25টাই তুমি 10 মিনিটে শেষ করে দিতে পারবা, এবং 25টা থেকে 25টাই তুমি ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে শেষ করতে পারবা, ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবা, তোমার কোনো খাতার দরকার নেই। তো এটা গেলো এমসিকিউ। তারপরে তোমাদের এখন যেটা নতুন অ্যাড করছে, ওইটা হচ্ছে 10 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন। এখান থেকে তোমার
এই 10 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তোমার থাকবে মোট 7টা সংক্ষিপ্ত প্রশ্ন, এর থেকে তোমার অ্যান্সার করতে হবে 5টা, অ্যান্ড প্রত্যেকের মার্কস থাকবে 2 নম্বর করে, সর্বমোট তুমি মার্কস পাইবা 10। তো এই 10 নাম্বার তোমার এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আইতাছে, এটা তোমাদের জন্য নতুন, হয়তো তোমরা এই টেস্ট পরীক্ষা দেওয়ার আগে থেকে আর কখনো পাও নাই, নতুন পাইতেছো এই বছর, তোমরা 10ম শ্রেণীতে আসার পরে হয়তো বা পাইতেছো এই সংক্ষিপ্ত প্রশ্ন, অ্যান্ড এটা তোমাদের জন্য নতুন। অ্যান্ড তারপরে হইতেছে আরও চলে গেল আমাদের 35 নাম্বার, তারপরে আসে আমাদের মেইন 40 নাম্বার, যেটার জন্য আমরা মেইন ব্যাটেলটা লইরা থাকি। এখানে তোমাদের মোট সৃজনশীল থাকবে 7টা। এখান থেকে তোমার অ্যান্সার করতে হবে চুজ কইরা, 7টার থেকে অ্যান্সার করে আমি দেখাবো কোন বিভাগ থেকে কোন চ্যাপ্টার থেকে কয়টা আসবে, এবং এট দি এন্ড সাজেশনও পাই যাবা। অ্যান্ড এখানে 7টার থেকে তোমার অ্যান্সার করতে হবে 4টা, অ্যান্ড প্রত্যেকটার মার্কস 10 কইরা সমান সমান অ্যান্সার এটা পাইয়া যাবা। অ্যান্ড 40 তোমার অ্যান্সার পাইয়া যাবা, তুমি 40 নাম্বার মোট মার্ক। এখানে তোমার 7টার থেকে চুজ করার অপশন থাকে, আগে থাকতো তোমাদের 8টা, আমাদের সময় 8টা থাকতো, এই 8টার থেকে তোমার অ্যান্সার করতে হতো 5টা, অ্যান্ড প্রত্যেকটার মার্কস থাকতো 10 কইরা, অ্যান্ড এট দি এন্ড তোমার মার্কস থাকতো 25 সৃজনশীলের মধ্যে। অ্যান্ড এই আমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নটা ছিল না, এতটুকুই ছিল ডিফারেন্স। অ্যান্ড এখন চলে আসো, এটা ছিল আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা, এটা আলাদা করে দিই। এটা আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন ছিল। এখন চলো প্রত্যেকটা বিভাগ থেকে কয়টা করে প্রশ্ন আসতে পারে। তোমার ক বিভাগ থেকে ন্যূনতম, কোন বিভাগ থেকে ন্যূনতম 3টা প্রশ্ন আসবেই। এটা বোর্ডের আমি এটা তোমার বোর্ডের এনসিটিভির যে শিটটা রিলিজ হয়েছে ওইখান থেকে তোমার ক বিভাগ থেকে 3টা প্রশ্ন থাকবে, এই 4টা চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন থাকবেই। তো তার মানে তোমরা একটা ইজি ওয়েতে আসো। অ্যান্ড এখান থেকে তো ক্ষয়ের মধ্যে তো 2টা থেকে 2টা এমসিকিউ, সরি 2টা সিকিউ, এটা হচ্ছে সিকিউ। আমি এই কালার পেন দিয়ে যেটা লিখতেছি এটা হচ্ছে সিকিউ। এই ক্ষয়ের মধ্যে তুমি 2টা পাই যেতেছো খ বিভাগের মধ্যে, এবং গ বিভাগে সেম 2টা পাইতেছো, এখানেও 2টা সিকিউ এখানেও পাইতেছো, 2টা চ্যাপ্টার থেকে 2টা সিকিউ পাইতেছো। অ্যান্ড কোনটা থেকে কয়টা আসবে এটাও বলতেছি সামনে। অ্যান্ড তারপরে আসে আমাদের যেই, আচ্ছা সৃজনশীল আমি শেষ করে দিই। সৃজনশীলটা শেষ করার পরে তুমি দেখবা যে এখানে 4টা চ্যাপ্টার আছে, 4টা, এর ভিতরে বীজগাণিতিক রাশি থেকে তুমি একটা পাইতে পারো সম্পূর্ণ, এটা শিওরিটি ধরে রাখতে পারো। আরে ভাই রিল্যাক্স, যাইস না। তুমি বীজগাণিতিক রাশি থেকে এই 2 নম্বর চ্যাপ্টার থেকে একটা তুমি পাইতে পারো, এটা অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড অনেকে আছে যাদের কাছে বীজগাণিতিক রাশি বীজগণিত অনেক মানে অনেক ডিফিকাল্ট লাগে, তার কাছে দেখলেই এটারে রিজেক্ট করতে মন চায় এরকম। তো তাদের জন্য বলতে চাই, বীজগণিত এমনভাবে পড়াবো যে এটা যদি আমি দেখাই, আমি যেভাবে পড়ছিলাম আমার সময়, এটা আমার নোট খাতা ওই সময়ের। অ্যান্ড এখানে যদি আমি দেখাই তো, অ্যান্ড এইটা ছিল আমার ওই সময়, এটা হচ্ছে চ্যাপ্টার 1, তোমাদের ওই চ্যাপ্টারটা নাই এখনকার সময়, ওই চ্যাপ্টারটা নাই। তো এটা চ্যাপ্টার 1 এইভাবে পড়ছিলাম, পরিচয় থেকে শুরু করে ডোমেন রেঞ্জ কোনটা কী বলে এইভাবে একদম প্রত্যেকটা এমনভাবে পড়াবো আমি, যা এখন হয়তো তোমাদের ভয় লাগতে পারে যে এত কিছু পড়লে তোমার মাথা থাকবে না। আমি যতটুকু জানি এর থেকে যদি 10%ও জানাই, এমনভাবে জানাবো যাতে তুমি একেবারে গল্পের মতো মনে রাখতে পারো। অ্যান্ড অঙ্ক তুমি কখনো আটকাইতে পারবা না, এইভাবে পড়াবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। এই যে প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো হয়তো আগে পড়াবো, তারপরে যেগুলো একটু কম ইম্পর্টেন্ট এগুলো পড়াবো। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 6 থেকে 7টা সিকিউ এমনভাবে পড়াবো যে বাকি যতগুলাই আসুক তুমি পারবা। অ্যান্ড প্রথমে প্রত্যেকটা বেসিক ক্লাস নেব, বেসিকের মধ্যে কোনটারে কী বলবো, ওই চ্যাপ্টার পড়ার জন্য তোমার কী কী লাগবে এভরিথিং ইন ওয়ান ক্লাস পাই যাবা। তো তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো, সাবস্ক্রাইব করে রাখলে প্রত্যেকটা ভিডিও তুমি সবার আগে পেয়ে যাবে, এবং নোটিফিকেশন তো পাইবাই। অ্যান্ড যেটা বলতেছিলাম সাজেশনের ব্যাপারটা, যে 2য় নম্বর চ্যাপ্টার থেকে একটা পাই যেতে পারো। অ্যান্ড অনেকে ভাবে যে 2য় নম্বর পড়ার পরে যে তুমি সপ্তম, যেটা অসীম দ্বারা অনেকটাই ইজি চ্যাপ্টার, তো তুমি এটা পড়তে পারো। এটা পড়ার পরে অনেকে ভাবে বাকি সব মিক্স করে দিবে বা বাকি সব স্কিপ করবে। তো দেখো ভাই, বোর্ড এখন বোর্ডের মানুষ, যেই বোর্ডের টিচাররা, ওরাও বোরিং কোয়েশন করতে করতে ওরা নিজেরাই বোর্ড হয়ে গেছে, তারা নিজেরা আর এই বোরিং কোয়েশন করে না। কারণ তারা দেখতেছে যে অনলাইনে অলরেডি এর পরিমাণ রিসোর্স ফ্রিতে চলে আসছে, অনলাইনে রিসোর্স এখন তুমি ফ্রিতেই পাইতেছো। অ্যান্ড তারপরে যে প্ল্যাটফর্ম, তারপরে কোচিং সেন্টার, অনলাইন অফলাইনে অনেক ভালো ভালো কোচিং সেন্টার পাওয়া যাইতেছে। অ্যান্ড পোলাবেনরা এখন বোর্ডের পোলাবেনের কাছে প্রাইভেট পড়া কমন একটা সাবজেক্ট হয়ে গেছে।
তো এত কিছু দেখার পরে জানে যে বোর্ড যে এই পরিমাণ এখন কন্টেন্ট আছে, পোলাবেন চাইলে ভালো একটা প্রিপারেশন নিতে পারে, তো বোর্ড চায় এখন একটু কঠিন প্রশ্ন করবে। এন্ড অনেকে আছে শুধুমাত্র বোর্ড প্রশ্ন সলভ করেই চলে যায়, বোর্ড প্রশ্ন সলভ করেই যায় যে একেবারে হুবু কমন হওয়ার জন্য। যে একেবারে হুবু তো কমন তুমি পাইবা না, বিকজ প্রত্যেকটার ভিতরে একটা ইউনিক আনবে তারা, কারণ নতুন প্রশ্ন এই জন্যই ক্রিয়েট করবে। হ্যাঁ, বোর্ডের মধ্যে তুমি নতুন প্রশ্ন অবশ্যই পাইবা। তো একেবারে বোর্ড প্রশ্ন সলভ করে যাইলে তুমি দেখবা নতুন একটা লজিক তোমার মাথায় কাজে করবে না। এই জন্য বেসিক থেকে পড়ে যেতে হবে। এখন তোমার কাছে প্রচুর সময় আছে, প্রায় তোমাদের কাছে 4 থেকে 5 মাসের মতো সময় আছে। অ্যান্ড তার সাথে সাথে তোমাদের শর্ট সিলেবাস, তো এত সময় অবশ্যই ওয়েস্ট করো না, ওয়েস্ট করলে তোমাদের নিজেদের লস হবে। তো এই জন্য তুমি চাইলে এখনও একেবারে প্রত্যেকটা সাবজেক্ট, শুধু হায়ার ম্যাথ না, একেবারে তোমার বাংলা থেকে শুরু করে একেবারে ধর্ম পর্যন্ত তুমি বা বিজিএস পর্যন্ত এভরিথিং তুমি চাইলে একদম বেসিক থেকে এখনও পড়ে শেষ করতে পারবা। এসএসসি লাইফে যদি এখন একটু প্যারা নাও, ইজি তোমার কাছে, তুমি শেষ করার পর তোমার নিজের মনে হবে ভাই কী সিলেবাস, এই চাইলে আমি 2 মাসে শেষ করতে পারতাম, এরকম মনে হইব। বিশ্বাস করো, ট্রাস্ট যদি করো এন্ড তুমি এটা ইয়া করে দেখতে পারো, অ্যাপ্লাই করে দেখতে পারো নিজের উপরে। সিলেবাসটা এত বড় না যত বড় ভাবতেছে, একবার নিজে কমপ্লিট করার পরে তখন বুঝবা যে কতটুকু ছিল সিলেবাসটা, কিন্তু কমপ্লিট করার আগে ভাই এটা সবার কাছেই বড় দেখা যায়। এটা লাগবে, এটা আসলেই বড়, তোমার কাছে কমপ্লিট করার আগে মনে হবে, কমপ্লিট করে ফেললে তারপরে ছোট দেখা যাবে। তারপরে যে এখানে সবগুলো চ্যাপ্টারে পড়তে হবে, অ্যান্ড চ্যাপ্টারগুলো খুবই ছোটো, যেমন দশম অধ্যায় কয়েকটা যদি সিকিউ তুমি প্র্যাকটিস করো শেষ কমপ্লিট। সপ্তম অধ্যায় একদম টাইপ ভিত্তিক, মানে মুখস্থ অঙ্ক এরকম, তুমি 3-4টা টাইপ করলে সবগুলো প্রায় তোমার এরকম মনে হবে যে তুমি সব প্রায় মুখস্থ করে ফেলছো এভরিথিং। তো এই টাইপের অঙ্ক তো দ্বিতীয় অধ্যায় থেকে একটা পাই যাবে, এটা শিওর। তো এখান থেকে যে 3টা হবে, এখান থেকে একটা তো তুমি দিতে পারতেছো, তোমার অ্যান্সার করতে হবে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে, প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে অ্যান্সার করার পরে তারপরে যে কোনো একটা থেকে তুমি করতে পারো। তো এখান থেকে দ্বিতীয় অধ্যায়টা মাস্ট পড়বা। সপ্তম অ্যান্ড দশম এটা মিলে দিতে পারে, কিংবা চাইলে দশম এবং নবম মিলে দিতে পারে। হইতে পারে যে তোমার খ এক টাইপে দিছে, ক এক টাইপে দিছে, গটা অন্য অধ্যায় থেকে দিয়ে দিছে, তারপরে চাইলে আবার খ অন্য অধ্যায় থেকে দিয়ে দিতে পারে, মিক্স করে দিতে পারে। তো চাইলে তুমি সপ্তম আর দশম পড়তে পারো যদি নবম না পড়ার মাইন্ডসেট থাকে। কিন্তু নবম চ্যাপ্টারটা একেবারে সহজ, তুমি লনের কয়েকটা অঙ্ক আছে এইগুলো যদি করতে পারো, অ্যান্ড কিছু লগারিদম অঙ্ক একেবারে ইজি। লগারিদম তো তোমরা প্রায় সবাই পারো, জেনারেল ম্যাথে যারা করছো তারা হায়ার ম্যাথও ইজি, জাস্ট তোমরা হয়তো ঠিক একটা গাইডলাইন পাইতেছো না, এই জন্য নবম চ্যাপ্টারটা অনেকে ভয় পায়। তো নবম চ্যাপ্টারটা যদি স্কিপ করতেও চায়, এটা এত বেশি একটা মেজর অধ্যায় না, এটা চাইলে মাইনর অধ্যায় রাখতে পারে, কিন্তু এই বাকি 3টারে স্কিপ করো না। এখান থেকে যদি 2টা যারা দিতে চাও, আর যারা একটা দিতে চাও তারা মাস্ট দ্বিতীয় নম্বর চ্যাপ্টারটা পড়বা। অ্যান্ড এটার সাথে চাইলেই সপ্তম চ্যাপ্টারটা যোগ করে দিতে পারি, চাইলেই যোগ করে দিতে পারে, দ্বিতীয়র সাথে সপ্তম যে কোনো একটা যোগ করে দিতেই পারে। কিংবা এমন হতে পারে যে দ্বিতীয় থেকে 2টা আসছে, ওই 2টার ভিতরে হয়তো খ কিংবা গ এর ভিতরে আবার সপ্তম অধ্যায় একটা ঢুকাই দিছে, আরেকটার মধ্যে দশম অধ্যায় ঢুকাই দিছে। তো এইভাবে আউলাই আসতে পারে। এজন্য ফুললি প্রিপেয়ার থাকার জন্য সব কিছুই পড়তে হবে, কোনো কিছু স্কিপ করা যাবে না। ওই যে এই অ্যাম্বিশন যদি রাখতে চাও তাহলে অবশ্যই স্কিপ করার তো কোনো প্রশ্নই আসে না, ওটা বেশি পড়তে হবে আরও। যারা একটু আছো যে এটা থেকে একটু নামবা, এততে থাকবা, তাদের জন্য সাজেশন আর কি, তারা সাজেশন বিশ্রায়। কিন্তু যারা এটা চায় তাদের জন্য কোনো সাজেশন নাই, কোনো বেস্ট সাজেশন তো থাক দূরের কথা, সত্যিকার তো তাদের জন্য কোনো সাজেশনই নাই। তো এই জন্য বলতেছি তোমাদের এখানের প্রায় কোনো চ্যাপ্টার বাদ দেওয়ার মতো না, চাইলে নবম চ্যাপ্টারটা বাদ দিতে পারে, এটা একটু মাইনর, বাকি 3টা কিন্তু মেজর। অ্যান্ড তারপরে এখানে খ বিভাগে যদি জ্যামিতিকের মধ্যে আসো, এখানে আছে 11তম অধ্যায় এবং তারপর আছে 12তম অধ্যায়। এখানে অনেকে আছে যে যার স্থানাঙ্ক জ্যামিতি অনেক ভালো লাগে, অনেকেই আছে স্থানাঙ্ক জ্যামিতি নবম শ্রেণীতে থাকতেই কমপ্লিট করে নিছে। স্থানাঙ্ক জ্যামিতি অনেকের কাছে অনেক ফেভারিট একটা ইয়া। অ্যান্ড অনেকে আবার এই 12তম যে ভেক্টর, ভেক্টর মানে একেবারেই দেখতে পারে না এরকম টাইপের মনে হতে পারে অনেকের কাছে। তো ভেক্টরও তো কয়েকটা মুখস্থ টাইপের অঙ্ক আছে, এগুলো করলেই এনাফ। বাট তারপরেও ভেক্টর অনেকের ইয়া লাগে, কি যে একটু কমপ্লেক্স লাগে, আবার অনেকের কাছে 11th চ্যাপ্টারটা কমপ্লিট লাগে। তো তোমরা হয়তো ভাবতে পারো 2টা প্রশ্ন তো 2টা থেকে 2টা চলে আসবো, কিন্তু এরকম নাও হইতে পারে। 2টা প্রশ্ন হইতে পারে যে এখান থেকে তোমার 11 চ্যাপ্টার থেকে একটার ভিতরে ক এবং খ দিল এবং গ দিল এখান থেকে। অ্যান্ড তারপর আবার সেম আরেকটা প্রশ্নের ভিতরে ক এবং খ 12তম চ্যাপ্টার থেকে দিল এবং এটার ভিতরে দিল ক। তো এরকম অবশ্যই হতে পারে,
এই জন্য তোমার দুটোটাই পড়তে হবে। 11th অবশ্যই একটা মাস্ট রিডেড চ্যাপ্টার, একটা 11th চ্যাপ্টার। অ্যান্ড 12 এত বেশি গুরুত্বপূর্ণ না হইলেও তোমার অ্যাটলিস্ট তোমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের যে জ্যামিতিক চ্যাপ্টারগুলো 3, 4 ওই চ্যাপ্টারগুলো নাই, জ্যামিতি অঙ্কন এবং জ্যামিতির যে প্রয়োগ এই চ্যাপ্টারগুলো নাই, সাথে ঘনজ্যামিতি চ্যাপ্টারগুলো নাই। তো যার কারণে তোমাদের শুধু জ্যামিতির ভেতর আছে এই দুইটা চ্যাপ্টার, স্কিপ করার কোনো ওয়ে নেই। তো এই দুইটা চ্যাপ্টার পড়তে হবে, মাস্ট ইম্পর্টেন্ট 11th। অ্যান্ড তার সাথে যখন আমরা যাবো গ বিভাগের মধ্যে, এই ঘ বিভাগের মধ্যে সৃজনশীল আবার সেম দুইটা, অ্যান্ড অষ্টমাতে আংশিক দেওয়া আছে, তবে আমি রেফার করবো যে তোমরা একদম ফুললি পড়ো। আংশিক শুধুমাত্র একটা সে অনুশীলন বাদ দিছে, যে 8.1 ওই অনুশীলনটা শুধু বাদ দিছে। এই অনুশীলনটা একেবারে ছোট একটা অনুশীলনী, শুধুমাত্র আংশিক লেখছে এই কারণেই। তো 8.2 এবং 8.3 থেকে এটার ভিতরে তুমি পাই যাবা। অ্যান্ড এটার ভিতরে যখন তুমি 8.2 এবং 3 পড়বা, 8.1 এভাবেই তোমার প্রায় ইজি হয়ে যাবে। অ্যান্ড অনেকে আছে শুধুমাত্র সম্ভাবনা, বিপদের বন্ধু হিসেবে সম্ভাবনা পড়বে, অ্যান্ড ত্রিকোণমিতিক তার কাছে অনেক ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু এখানেও কিন্তু ঢুকাই দিতে পারে যে ওই যে এটার মতো যে সম্ভাবনা থেকে ক দিল অ্যান্ড ত্রিকোণমিতিক থেকে গ দিল, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা একেবারে কম। কারণ তোমাদের কোয়েশ্চেনটা টাফ করার পাশাপাশি তোমাদের জন্য এটা সুখবর আরেকটা আছে যে বোর্ড নিজেদের প্রশ্নগুলো এভাবে করে যেন একজন গ্রামের ছেলে, একদম প্রাক্তন মানে একেবারে গ্রামের, যার কাছে কোনো রিসোর্সেস নাই, সে জানে না, ওই টাইপের ছেলেটাও যেন ভালোভাবে পাশ হয়ে আসতে পারে, ওই ওর দিকে খেয়াল করেও বোর্ডের প্রশ্নটা বানাতে পারে। এই জন্য একেবারে ডিফিকাল্ট প্রশ্ন একদম সব ডিফিকাল্টভাবে দেখার উচিত না। তো তুমি 14 নম্বর চ্যাপ্টারটা চাইলে ফুল একটা দিবি, এটার দিকে তুমি মাস্ট একটা পাইয়া যাইবা, ধরতে পারো। 14 নম্বর চ্যাপ্টার থেকে একটা পাইয়া যাবে, এটা 3 স্টার একটা চ্যাপ্টার। অ্যান্ড 8 নম্বর চ্যাপ্টার যেটা তোমার ত্রিকোণমিতি, যাদের ভালো লাগে না, এনাফ টাইম আছে ভাই, তুমি প্রত্যেকদিন একটু একটু সময় দিয়ে ট্রাই করো, দেখবা হয়ে যাবে। সূত্রগুলো যাদের মনে থাকে না, জাস্ট ঘুমের আগে একটু পড়বা, তারপরে তো যখন তুমি ঘুমাইবা তখন তোমার ব্রেন এটারে প্রসেস করবে, অ্যান্ড সকাল উঠে যখন তুমি অ্যাক্টিভ রিকল করার ট্রাই করবা, অ্যান্ড ডেফিনেটলি তুমি আগের থেকে মিনিমাম 30% ইমপ্রুভমেন্ট দেখবা প্রত্যেকবার। অ্যান্ড এভাবে 30% করতে 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 100% ক্রস হয়ে যাবো। তো অ্যান্ড যারা সূত্র পারো কিন্তু তারপরে অ্যাপ্লাই পারো না, তাদের জন্য আমাদের নেক্সট ক্লাসগুলো আসতেছে, ত্রিকোণমিতি কীভাবে একেবারে ভাজা ভাজা করতে হয়, যে তোমার ফেভারিট সাবজেক্ট কীভাবে হইতে হয়, ত্রিকোণমিতি করার জন্য কী জিনিসগুলো আগে জানতে হয়, ত্রিকোণমিতির একটা অঙ্ক শুরু করতে হলে কীভাবে তোমার মাথাটা ঘুরাইতে হবে, তোমার মাথা তোমার ব্রেন কীভাবে কাজ করতে হবে, এভরিথিং আমি পড়াবো আস্তে আস্তে রিল্যাক্সে। তো আমরা এখন সৃজনশীল শেষ করলাম, এই জায়গাটা একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে চলো এমসিকিউতে চলে যাই। এমসিকিউ তোমাদের শর্ট কোয়েশ্চেন আছে আবার নতুন, ওই শর্ট কোয়েশ্চেন আবার এমসিকিউতে যদি যাই, তোমাদের যে এমসিকিউ, এই এমসিকিউ ক বিভাগ থেকে এমসিকিউর জন্য লিটারালি বলতে কোনো সাজেশন নেই, বাট তারপর যদি আমি জানাই দিই যে কোন বিভাগ থেকে কয়টা আসবে, এটা যদি বলি আমি, ক বিভাগ থেকে তুমি মিনিমাম 8টা অ্যান্ড ম্যাক্সিমাম 12টা, এটা তোমার এনসিটিভির ওয়েবসাইট অনুসারে তুমি মিনিমাম 8টা অ্যান্ড 12টা এর ভিতরে থাকবো। অ্যান্ড সেম খ বিভাগের জন্য সেম এটা, অ্যান্ড গ বিভাগের জন্য 5টা কি 6টা, গ বিভাগের জন্য তোমার যেই বাকিগুলো থাকে 5টা বা 6টা, এইটা গ বিভাগের জন্য থাকবে এমসিকিউ। অ্যান্ড এমসিকিউর জন্য যদি চ্যাপ্টার সাজেশন চাও, লিটারালি নাই, কোনো সাজেশন নাই এমসিকিউর জন্য। ক বিভাগে দেখো, ক বিভাগে তোমার এমসিকিউ আসতেছে 8 থেকে 12টা, এই 8 থেকে 12টা এমসিকিউ এখান থেকে আসেন, তোমার চ্যাপ্টার আছে 4টা। যখন তুমি সৃজনশীলের দিকে তাকাইবা, তোমার সৃজনশীল আসবে মাত্র 3টা, এই 3টা সৃজনশীল তেমন কিন্তু চ্যাপ্টার 4টা, তখন তোমার হয়তো একটা স্কিপ করার মতো একটা জায়গা থাকে, কিন্তু এমসিকিউ তোমার 12টা, 10 থেকে বা 8 থেকে 12টা আসার সম্ভাবনা, কিন্তু এখানে চ্যাপ্টার 4টা, প্রত্যেকটা থেকে মিনিমাম 3টা তো আসবেই, একটা ওরিয়েন্টেশন কিন্তু অনেকটা, একটা থেকে 4টা আসতে পারে, আরেকটা থেকে 2টাও আসতে পারে, এভাবে মিলাই আসবে। তো যার কারণে এমসিকিউ সাজেশনটা কেউ দিতে পারে না, যদি দেয় অ্যাটলিস্ট ফ্রড, এটা ভাইবা নিও নিজের মতো করে, নিজের লাইফ ধ্বংস করতে হলে এমসিকিউ সাজেশন নিও, নাইলে এমসিকিউ সাজেশন নিও না। এমসিকিউ জাস্ট বোর্ড, যেই তোমাদের যে কোশ্চেন ব্যাংকটা আছে ওইটারে সামনে নিয়ে বসো, অ্যান্ড একটা ছোট এমসিকিউ প্র্যাকটিস করার সবচেয়ে বেস্ট ওয়ে, একটা কোশ্চেন ব্যাংক নিয়ে বসবা, সাপোজ দিস ইজ মাই কোশ্চেন ব্যাংক, অ্যান্ড এটারে পাশে নিয়ে বসবা, অ্যান্ড ছোট একটা খাতা,
একটা পেজ জাস্ট একটা খাতার ধরো, এটা আমার নোট কথা, এটা আমি নিলাম। অ্যান্ড প্রত্যেকটা কোয়েশ্চেন করবা ক্যালকুলেটর, মাস্ট ক্যালকুলেটর ইউজ করা শিখো ভাই। তোমার কাছে ক্যালকুলেটর আছে, ওইটার বেনিফিট নেওয়া শুরু করো। যেদিন থেকে ক্যালকুলেটর বেনিফিট নেওয়া শুরু করবা ওই দিন থেকে তুমি হায়ার মেথে 25টা দাগাইতে পারবে, নাহলে এর আগে কখনো পারবে না। আর অন্যের ভরসায় কখনো পরীক্ষার হলে যায় না, কোন দিন কোন দিয়ে টাইট দিয়ে দেয় তুমি বুঝতেও পারবা না। পরীক্ষার দিন তুমি যে কোনো একটা গ্রুপের সাবজেক্ট যে কোনো একটা এমনভাবে তোমার টাইট দিবে, তুমি দেখা থাক দূরের কথা, দেখানো থাক দূরের কথা, দেখা থাক দূরের কথা, তুমি ঘাড়টা ঘুরাইতে পারবা না। তো ওই প্রিপারেশন নিয়েই যাইও। এমসিকিউর জন্য সবচেয়ে বেস্ট হয় এভাবে একটা খাতা নিবে অ্যান্ড একটা তুমি ক্যালকুলেটর নেবে, ক্যালকুলেটরের মধ্যে সলভ করা শুরু করবা। জাস্ট ছোটোখাটো কিছু পয়েন্ট তুমি এই খাতাটার ভিতরে সেভ করবা। ক্যালকুলেটরের ভিতরে সেভ করা যায়, যারা ক্যালকুলেটর ইউজ করতে পারো না সাবস্ক্রাইব করে রাখো, সামনে ভিডিও আসবে অবশ্যই মাস্ট। অ্যান্ড আমি যদি আমারটা বলি, আমি এসএসসির মধ্যে, এসএসসি পরীক্ষার মধ্যে আমার শেষ হয়ে গেছিলো প্রায় 15 মিনিটের মধ্যে, একদম 25টা থেকে 25টা 15 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছিলো এমসিকিউ। অ্যান্ড প্রায় আমি তো বলছিলাম প্রায় 20 থেকে 22টা আমি ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলছি। আর বাকি দুই একটার ভেতরে থাকে একটু ডিফিকাল্ট, আর একটা তো একেবারে মুখস্থই থাকে, একটা সংজ্ঞা টঙ্গা ওই টাইপের কিছু একটা দিয়া দেয়। তো এইভাবে কমপ্লিট করার পরে আমি 25 মিনিট, আমার 15 মিনিটের মধ্যে আমার শেষ। তারপর আমার আশেপাশে যেগুলো আছে এইগুলোরে দেখাইয়া 20 মিনিটের মধ্যে আমাদের সবার এমসিকিউ জমা দেওয়া শেষ। আর অন্যান্য স্কুলেরগুলো ভাই তুমি বুঝতে পারবো না, বাইরে চিল্লাইছে সহজে 25 মিনিটে শেষ করা যায় না, হেরা বোর্ড পরীক্ষা দিতেছে তখন যে চিল্লাইতেছে যে 25 মিনিটে সলভ করা যায় না। ভাই আমরা 20 মিনিটে 15 মিনিটে সলভ করে বসে রয়েছি, আর হেরা 25 মিনিটে পারতেছে না। তো ওই লেভেলে কনফিডেন্স অ্যান্ড প্র্যাকটিস নিয়ে থাকতে যাইতে হইব। এমসিকিউ সিকিউ দুটোটা একসাথে প্র্যাকটিস করতে হইব। এমসিকিউ প্র্যাকটিস করো সকালে করলে, একটু পরে সিকিউ প্র্যাকটিস করো, একেবারে মক টেস্ট নেওয়ার ট্রাই করো, নিজে থেকে নিজে মক টেস্ট নাও, স্যাম্পল পেপার ইউজ করো। যে তোমাদের যে কোশ্চেন ব্যাঙ্কগুলো আছে এগুলো নিয়ে বসো, একেবারে মনে করো যে তুমি পরীক্ষার হলে আছে এবং ওই এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তুমি পরীক্ষা দেওয়া শুরু করো। তাহলে দেখবা তুমি একেবারে তুমি একটা পরীক্ষা দিয়ে যে পরিমাণ এক্সপিরিয়েন্স তোমার হইলে এই এক্সপিরিয়েন্স তুমি আগে থেকেই গ্যাদার করতে পারবা। অ্যান্ড তারপরে তোমাদের আসে শর্ট কোশ্চেন এসকিউ, এটা থেকে তোমাদের মার্কস থাকবে 10, অ্যান্ড তোমাদের অ্যান্সার করতে হবে 5টা, 2 নাম্বার কইরা তোমাদের 10। এটা যেহেতু তোমাদের 10 নাম্বার, অ্যান্ড এটাও তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার মিলেই আসবে। ক বিভাগ থেকেও সেম, দুই দুই থেকে তিনটা আসতে পারে, খ বিভাগ থেকেও 2 থেকে 3টা, অ্যান্ড গ বিভাগ থেকে 2-1টা আসতে পারে। এইভাবে মিলে তোমাদের 7টা আসবে। তোমাদের কাছে চুজ করার অপশন থাকবে, অ্যান্ড তোমরা 5টা অ্যান্সার করতে হবে, তো 2টা বাদ দিতে পারবা। এত ডিফিকাল্ট হবে না, যেহেতু তোমাদের জন্য প্রথম এটা স্টার্ট করা হয়েছে, ডিফিকাল্ট হবে না। 2 নাম্বারের কোশ্চেন বেশি বড়ও দিবে না, কিন্তু তোমাদের বেসিক যাচাই করার জন্য কিছু টাফ দিতে পারে। এর মধ্যে তুমি দেখবে পাস করার জন্য 2টা অ্যাটলিস্ট একেবারে ইজি দিয়ে দিবে, একেবারে ইজি, তুমি 2টা দেখলেই তোমার মাথার ভিতরে প্রসেস চলে আসবে। অ্যান্ড বাকি যে 5টা থাকবে এগুলোর ভিতরে থাকবে যে 3টা দেখবা যে একটু মিডিয়াম, তুমি চাইলে একটু লজিক লাগালে তুমি শেষ করতে পারবা 2 থেকে 3টা। অ্যান্ড বাকি 2-1টা তুমি চাইলে একেবারে লজিক লাগাইতে হবে, নিজে ওই জায়গায় বই এক্সপেরিমেন্ট করতে হইব, তারপরে তুমি হয়তো বাইর করতে পারবা না, ওইরকম কিছু দিয়ে দিবে। সব মিলাইয়া পাস করার জন্য একজন গ্রামের ছাত্রের দিকে তাকাবে এবং বোর্ডে টপ করার জন্য ওই লেভেলের ছাত্রদের দিকে তাকাইয়াও কিন্তু প্রশ্ন করে। তো দুটোটা তুমি ম্যাচ করে, তোমার যদি এইম থাকে 100% এবং বোর্ডে টপ করার মতো এইম তোমার থাকে, তাহলে তুমি অবভিয়াসলি ওই লেভেলের প্রিপারেশন নিতে হবে। শুধুমাত্র এনসিটিভির বই, বোর্ড বই ক্লিয়ার করলেই চলবে না, সাথে যে তোমাদের টেস্ট পেপার, তারপরে কোয়েশ্চেন ব্যাংক ওইগুলো সলভ করতে হবে, বোর্ডে যে বিগত বছরের প্রশ্নগুলো বারবার সলভ করতে হবে, তাইলে পারা যাবে। অ্যান্ড ভুলেও পরীক্ষার হলে ফ্লেক্স নেওয়ার জন্য কঠিন কোনো কোশ্চেন ধরবা না। যদি ইজি কোশ্চেন পায়, আমি কি করছিলাম, ধারা থেকে একটা প্রশ্ন আসলো ইজি, সকলের কাছে কঠিন মনে ছিল কুমিল্লা বোর্ডে, চাইলে দেখতে পারো কুমিল্লা বোর্ডের যে ধারার প্রশ্নটা, এটা একটু হালকা কঠিন হয়েছিল, কিন্তু আমার মাথার ভিতরে আমি ধারা আমার অনেক একেবারে ইজি, সকলের কাছে ইজি লাগে। তো কেউ পারতেছিল না, বাট আমি দেখি এটার ভিতরে যে এটার যে প্রসেসটা, এটা আমার মাথা অলরেডি চলে আসছিল। আমি ভাবলাম যে এত সহজ কেন দিব, আমি দিছিলাম দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করছিলাম। লিটারেলি প্রথম যেই একটা খাতা দেয় পরীক্ষার জন্য, এক্সট্রা পেপার না, এক্সট্রা পেপার আগে যে মেইন খাতাটা দেয়, ওই পুরা খাতা বোর্ডেরটার ভিতরে তো বেশি থাকে, ওই পুরা খাতা আমি একটা অঙ্ক সলভ করতেই লাগাই দিছি। অ্যান্ড সময় লিটারেলি হায়ার ম্যাথে সময় বেশি পাওয়া যায়, প্রত্যেকটার জন্য 30 মিনিট করে পাওয়া যায়, তো এই জন্য আমি পারছি, নাইলে হয়তো আমি পারলামই, নইলে 30 মিনিট এইটার ভিতরে মনে হয় আমি 1 ঘন্টার উপর চলে গেছে।
আমি ভাইবার তারপরে রিল্যাক্সে ইয়া কইরা কইরা বইসা থাইকা ভাইবা ভাইবা তারপরে অ্যান্সার করছি। অ্যান্ড এট দি এন্ড সবার শেষে যখন রেজাল্ট আসলো তখন দেখছি হয়েছে। যদি রেজাল্ট যদি না হইতো তাহলে রেজাল্ট অনেক কমে যেত। তো হয়েছিল যা না না হলে আমি এটার জন্য অনেক মানে ইয়া হয়েছিলাম যে এত বড় অঙ্ক করছি স্যারে দেখিয়ে তো রাগ হয়ে যাব। তারপরে দেখি যে অ্যাট দি এন্ড মার্ক আমি পাইছি, তো তার মানে এটা হয়েছে। ম্যাথে এটাই, তুমি অঙ্ক তুমি 2 লাইনে করো কিংবা তুমি পুরো 1 পেজ করো, স্যার নাম্বার দিতে বাধ্য। কিন্তু এসএসসি লেভেলে যত বড় করবা এত স্যারে খুশি হয়, কারণ স্যারে দেখতে একটু ইজি হয়, স্যারে একসাথে প্রচুর খাতা দেখে। তো তোমার খাতাটা যখন দেখবে যে একেবারে তুমি ডিটেইল লেখছো, তখন স্যারের মাথার ভিতরে একটা ইমেজ তোমার ক্রিয়েট হবে যে এই ছেলেটা একেবারে বেসিক থেকে পড়ছে। এই ছেলেটা যখন বেসিক থেকে পড়বে তখন একেবারে ডিটেলভাবে লিখতে পারবে। তো ডিটেলভাবে লেখা ট্রাই করো। অ্যান্ড হায়ার মধ্যে প্রচুর টাইম থাকে ভাই। তোমার 4টা সৃজনশীল লিখতে হবে, তারপর তোমার কাছে প্রায় তুমি আধা ঘন্টা করে সময় পাইয়ে যাবে। তারপর প্রত্যেকটা 2 নম্বরের জন্য তুমি প্রশ্নের জন্য 3-4 মিনিট করে এভাবে পাইয়ে যাবে। যখন তুমি মিনিট, চলো আমরা মিনিটে একটু ক্যালকুলেশন করি। মিনিট ক্যালকুলেশনের দিকে যখন আমরা দেখবো তখন আমাদের যেই সময়টা এখন আমাদের জন্য অবশ্যই 3 আওয়ার থাকতেছে। এই 3 আওয়ারের মধ্যে তোমার এমসিকিউ 25মিনিট, এখানে 25 মিনিট চলে যেতেছে। 25 মিনিট চলে যাওয়ার পরে এখনও তোমার হাতে 2 ঘন্টা 35 মিনিট থাকতেছে। এই 2 ঘন্টা 35 মিনিটে তুমি 4টা সৃজনশীল 30 মিনিট কইরেও যদি নেও, তোমার এখানে 2 ঘন্টা যাইতেছে। তারপরেও তোমার পুরো 35 মিনিট থাকতেছে শুধুমাত্র 10 নম্বরের 5টা এসকিউ সলভ করার জন্য। তুমি দেখতেছো কি পরিমাণ সময় পাইতেছো। তো সময় তো অ্যাটলিস্ট প্রচুর পাইবা, হায়ার ম্যাথ পরীক্ষার সময় প্রচুর পাওয়া যায়। এই জন্য একেবারে প্রত্যেকটা ডিটেইলে লিখবা, ডিটেইলে করবা যেন স্যার খুশি হয়, স্যার কেন স্যারের বাপেও যেন নাম্বার দেয়, এইভাবে লিখবা। কারণ একটা তো দেশে, আমাদের দেশে একটা প্রচার আছে যে টিকটকারে দেয়া খাতা দেয়, এটা স্বাভাবিক। প্রত্যেকটা ব্যাচে কয়েকজন এরকম টিচার থাকে যে মারা দেয় না টিচার, তাই এই টিচারগুলোর কারণে প্রত্যেকটা টিচারের একটা দুর্নাম হয়। ওই টিচারগুলা দেখাবে স্বাভাবিক, টিকটকার দিয়ে দেখাবে, মানে ওই টিকটকাররা এরকম যে টিকটক না করে এরা থাকবে না। তো ওইদের থেকে বাঁচার জন্য হইলো তুমি ডিটেলে লেখো যে না, ওই টিকটকার যত পড়ালেখা নাই করে থাকুক, তোমার খাতা দেখলে যেন বোঝে, এভাবে লিখবা। তো আজকের ক্লাস এতটুকুই। যদি ক্লাস থেকে একটু উপকৃত হও, যদি তোমার একটু ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওর জন্য। অ্যান্ড প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমরা ম্যারাথন ক্লাস নেব। একেবারে কয়েকটা সৃজনশীলের মধ্যে একদম বেসিক থেকে ইয়া করে একদম ক্যালকুলেটর হ্যাক্স সহ একেবারে এমনভাবে বোঝাবো যেন পরীক্ষার হলে বসে অ্যাটলিস্ট তুমি মনে মনে হইলেও আমার থ্যাঙ্কফুল করবা। অ্যান্ড এটাই আমার পাওয়া। এই যে তোমার এই যে 100 মার্কস, এটা যদি তোমার দিতে পারি, এটাই আমার পাওয়া। অ্যাটলিস্ট এদেরকে জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো ভাই। আর যদি কোনো কিছু ইমপ্রুভ করা লাগে, আমার কথার কোয়ালিটি, আমার বোঝানোর কোয়ালিটি, বা লেখা একটু খারাপ, তারপরেও যদি বুঝতে সমস্যা হয়, ওই টাইপের ওই রকমের যদি খারাপ হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। যে এনিথিং তোমার মনে যা আছে তা কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।